যেই মিছিলে আক্রমণ করার পরিকল্পনা করেছিল সেটা প্রতিরোধ করার জন্য চাংখারপুল অঞ্চলে যেই গুলতি এবং লাঠি ইট পাটকেল নিয়ে চাংখারপুলের যুবলীগের গুন্ডা বাহিনীর পিস্তলের বিরুদ্ধে আমরা দাঁড়ানোর সুযোগ হয়েছিল আর কি। আমি আন্দোলনের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক ছিলাম। জুলাইয়ের শুরু থেকে নিয়ে ২৬ তারিখ পর্যন্ত ঢাকায় আন্দোলন করেছি। ১৫ এবং ১৬ তারিখে অমর একুশ হল চাংখারপুল এই এলাকায় অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা কাজের সাথে জড়িত থাকার সুযোগ হয়েছে। জুলাই আন্দোলনটা তো প্রত্যেকের জীবনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ইভেন্ট আমাদের জেনারেশনের প্রত্যেকটা ছেলে এবং মেয়ের জন্য। পুরো জুলাই ইভেন্টের কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা, যেমন অমর একুশ হল থেকে আন্দোলন শুরু করা, ১৪ তারিখ রাতে রাজাকার স্লোগান দিয়ে টিএসসি যাওয়া, এবং ১৫ তারিখে যখন হল থেকে ছাত্রলীগ বিতাড়িত করা হয় ওই কাজের সাথে সরাসরি যুক্ত থাকার সুযোগ হয়েছে। যখন ১৫ তারিখ রাতের বেলা ছাত্রলীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একটি মিছিল নিয়ে দোয়েল চত্বরে যাই, সেই মিছিলের নেতৃত্ব দেওয়া এবং মিছিলের সাথে থাকার সুযোগ হয়েছে। ১৬ তারিখ যখন চাংখারপুল অঞ্চলে যুবলীগের গুন্ডা বাহিনীরা আমাদের শহীদ মিনারের যেই মিছিলে আক্রমণ করার পরিকল্পনা করেছিল সেটা প্রতিরোধ করার জন্য চাংখারপুল অঞ্চলে যেই গুলতি এবং লাঠি ইট পাটকেল নিয়ে চাংখারপুলের যুবলীগের গুন্ডা বাহিনীর পিস্তলের বিরুদ্ধে আমরা দাঁড়ানোর সুযোগ হয়েছিল আর কি। আহত হওয়ার ব্যাপারটা হয়েছে, আমরা যখন ১৭ জুলাই পলাশীতে আমরা তখন আন্দোলন করছিলাম, তখন এমন একটি অবস্থার সৃষ্টি হয়েছিল, আমরা উভয় দিক থেকে পুলিশের ঘেরাওয়ের মুখে পড়ে গিয়েছিলাম। একদিকে আমরা কিছু আন্দোলনকারী, পলাশীর মোড়ে পুলিশ ঘিরে রেখেছে আমাদের মুহুর্মুহু গুলি করতেছে, টিয়ারশেল নিক্ষেপ করতেছে, ছড়রা গুলি নিক্ষেপ করতেছে। আমরা সেদিন দুজনের গায়ে ছড়রা গুলি লেগেছিল, আমি এবং আমার পাশে আরেকজন সহযোদ্ধা। আমারটা খুব একটা বেশি সিভিয়ার হয় নাই, কিন্তু আমার পাশে যার গুলি লেগেছিল তার খুবই মারাত্মক আহত হয়েছিল আর কি। আমার এখানে ১-২টা ছড়রা গুলি লেগেছিল আমার এই জায়গাতে, এটা মোটামুটি সেরে গিয়েছিল। আমার আসলে ছড়রা গুলিতে হাসপাতালে যাওয়া লাগে না। ১৬ তারিখ যখন আমরা আন্দোলন করে অনেকেই আহত হয়েছিল। আমার পাশে আমি দেখতেছিলাম যে ওপাশ থেকে যুবলীগের বাহিনী গুলি ছুটতেছিল, ওই পাশ থেকে ইট পাটকেল মারতেছিল, ওই পাশ থেকে কাচের বোতল নিক্ষেপ করতেছিল। আমার পাশে অনেকজন আহত হয়েছে ইটের আঘাত খেয়ে। তখন তো আসলে অনেকের হাসপাতালে যাওয়ার মতো অবস্থা ছিল না, হাসপাতালেও যাইতে হয় নাই। সবাই বাসায়, হাসপাতালে গেলে দেখা যাচ্ছে এদিকে ছাত্রলীগ আক্রমণ করতেছে, আবার হাসপাতালে গেলে বিভিন্ন ধরনের ভয়ভীতি ছিল, সবাই বাড়িতেই চিকিৎসা নিয়েছে আর কি। এরকম আমিও আমার যেই বাসায় থাকতাম সেই বাসাতেই আসলে চিকিৎসা, কোথাও যাইতে হয়নি। আমি ২৬ তারিখ ঢাকা থেকে নরসিংদীতে যাই, আমার বাসা নরসিংদী। আপনারা জানেন যে নরসিংদী হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঞ্চল পুরো জুলাই আন্দোলনের জন্য, কারণ নরসিংদী থেকে জেল ভাঙার ঘটনার সারা বাংলাদেশে অনেক সাড়া ফেলেছিল। আমি যখন বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে থাকতে পারিনি। পুলিশ আমাদের বাসার আশেপাশে ঘুরঘুর করতেছিল আমাকে আইডেন্টিফাই করার জন্য। আর আপনি জানেন যে যখন প্রথমবার ইন্টারনেট শাটডাউনের পরে দ্বিতীয়বার ইন্টারনেট শাটডাউন হয়, তখন ওই বেশ কয়েকদিন আন্দোলনটা মূলত চলে অনলাইন সোশ্যাল মিডিয়াতে আমি অনেকগুলো জেলার সাথে কানেক্টেড থাকার সুবাদে এবং আমার মূল ওই জায়গাতে কাজ করার সুযোগ হয়েছিল যে প্রত্যেকটা জেলা থেকে নিউজ কালেক্ট করে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের মূল গ্রুপটা এবং বিভিন্ন জায়গাতে ছড়িয়ে দেওয়ার এই কাজটা যখন বিভিন্নভাবে অনেকে জেনে গিয়েছিল আমাদের এলাকার, তারা পুলিশ দিয়ে আমাকে ধরে দেওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু আমি আল্লাহর রহমতে পুলিশ আমাকে ধরতে পারি না আর কি। আমি বিভিন্ন জায়গাতে লুকিয়ে চুরিয়ে আন্দোলনের কাজে আঞ্জাম দিয়েছিলাম সেই সময়টা। জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠন। এখন এই বৈষম্যমূলক কোটার বিরুদ্ধে আমাদের বৈষম্য বিরোধী সমাজ গঠনের জন্য আমাদের আন্দোলন ছিল। ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটি বাংলাদেশ গঠন আমাদের সবার স্বপ্ন ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জুলাই আন্দোলনের পর থেকে অনেক নয়া ফ্যাসিবাদের উত্থান ঘটানোর চেষ্টা করছে। কালচারাল ফ্যাসিজমের নামে, বিভিন্ন ধরনের দলীয় কোন্দলের নামে, এক দল আরেক দলের সাথে সংঘর্ষের নামে দেখা যাচ্ছে যে সমাজের বৈষম্য তো এখনও আসলে যায়নি, বিভিন্ন স্তরে এখনও বৈষম্য রয়ে গেছে। শুধু বৈষম্য না, অনিয়ম, দুর্নীতি এখনও রয়ে গেছে। এই সকল বৈষম্য এবং দুর্নীতির বিরুদ্ধে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ ছিল আমাদের জুলাই আন্দোলনের অন্যতম আমাদের জুলাই আন্দোলনের লক্ষ্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জুলাই আন্দোলনের
এক বছর পূর্তি উপলক্ষে এক একজন এক এক কিছু আমাদের দেশকে উপহার দিচ্ছে। একদল উপহার দিচ্ছে যে 100 খুন এবং ধর্ষণ, আরেক দল যারা হচ্ছে ভালো হওয়ার কথা ছিল, যাদেরকে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা সবাই সংগ্রাম করে গিয়েছে গত 15 বছর আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে, কিন্তু সবার উচিত ছিল বাংলাদেশ প্রশ্নে সবাই এক থেকে সবাই নতুন বাংলাদেশটাকে আরও সঠিকভাবে বৈষম্য বিরোধী ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে বাংলাদেশটাকে গড়বে। কিন্তু নিজের ক্ষমতার যে লিপ্সা, এটা চরিতার্থ করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে নতুন করে অনেক ফ্যাসিবাদী চরিত্র অনেকে ধারণ করছে। এটি কোনোভাবে কাম্য নয়। জুলাই আন্দোলনের পরবর্তী যে ইন্টারিম সরকারের 3টি গুরুত্বপূর্ণ কাজ যদি না হয়, জুলাই আন্দোলনে আমরা মোটা দাগে ব্যর্থ বলা চলে। আমাদের শহীদদের রক্ত বৃথা যাবে, আমরা চাই না আমাদের শহীদদের রক্ত বৃথা যাক। প্রথমত আমাদের যারা এই যে খুনি হাসিনা এবং তার দোসর যারা খুনের সাথে জড়িত ছিল, জুলাই আন্দোলন আমাদের ভাইদেরকে আহত করেছে, এটা হচ্ছে প্রথম কর্তব্য, যে হামলাকারী এবং হত্যাকারী প্রত্যেকের যথাযথ বিচার হতে হবে। দ্বিতীয়ত আমাদের শহীদ এবং আহত ভাইদের সঠিক পুনর্বাসন নিশ্চিত করতে হবে, এটা ইন্টারিমের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব। তৃতীয়ত হচ্ছে প্রত্যেকটা সেক্টরে যেই রাষ্ট্রের প্রত্যেকটা যন্ত্রে, রাষ্ট্রের প্রত্যেকটা ইউনিটে আওয়ামী ফ্যাসিজম যেই রকম ফ্যাসিজম কায়েম করেছিল, সেই রকম ফ্যাসিজমকে উপড়ে ফেলে প্রয়োজনীয় সংস্কার প্রত্যেকটা সেক্টরে। এই 3টি কাজ যদি না হয়, তাহলে তো আমাদের এই জুলাইয়ের যেই স্বপ্ন, জুলাইয়ের ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ, এই স্বপ্ন তো বাস্তবায়ন হবে না। এই 3টি কর্তব্য আমি আশা করি আমাদের ইন্টারিম গভর্নমেন্ট এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল বৃন্দ এটি আমলে নেবেন। কারণ 1 বছর হয়ে যাচ্ছে, এখনও পর্যন্ত আমরা বিচারের কোনো নামগন্ধ দেখতে পাচ্ছি না। আহত ভাইয়েরা এখনও হসপিটালে বেডে কাতরাচ্ছে। এটি আসলে আমাদের জন্য জেনারেশনের ট্রমা। এই ট্রমা থেকে তো আমাদের উঠতে হবে। এই ওঠার জন্য আমাদের সবার কাজ করতে হবে। এটি ছিল আমাদের জুলাই আন্দোলনের অন্যতম মানে জুলাইকে পুনরুজ্জীবিত করা এবং জুলাইয়ের আমাদের দায়িত্ব পালন করা। এই দায়িত্ব আশা করি সংশ্লিষ্ট সকলে এই দায়িত্ব পালনের জন্য কাজ করবেন।